হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সকলকে। তো কালকে আমরা ছিলাম হচ্ছে গ্যাংটকের এই মাস্কেটেল গ্র্যান্ড সিল্ক রুট এই হোটেলটায়। তো এই হোটেলের কিন্তু পার রুম ভাড়া পড়েছিল 1200 টাকায়, শুধুমাত্র রুমটা, আমরা কিন্তু কোনো খাওয়া দাওয়া নিইনি। আর এই যে রুম, পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর রুমটা। আর এদিকে টয়লেট, গিজার আছে, হোটেলটাও সুন্দর, রুমগুলোও খুব সুন্দর। তা আমাদের গাড়িতে লাগেজ বাঁধা হয়ে গেছে। আর আজকে আমাদের যে ট্রিপটা হতে চলেছে সেটা কিন্তু দারুণ, কারণ এখান থেকে সোজা প্রথমে ছাঙ্গু লেক, তারপরে নাথুলা, তারপরে নিউ বাবা মন্দির থেকে কুপুপ লেক থেকে নাথাং ভ্যালি, থাম্বি ভিউ পয়েন্টে জুলুক, তারপর পদমচেন। তারপর আজকে আমরা কোথায় যাব সেটা দেখতে হলে কিন্তু তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে। তবে গ্যাংটকে যখন বেরোলাম তখন কিন্তু আকাশে খুব রোদ ছিল, কিন্তু যতটা ওপরের দিকে উঠে আসছে আকাশের অবস্থাটা দেখো, পুরো মেঘলা করে রয়েছে। তো কিছুদূর এগিয়ে যাওয়ার পরেই পড়বে সামনে 3rd মাইল চেকপোস্ট, তো সেখানেই সবার পারমিট চেক হবে, তারপর এক এক করে ওখান থেকে সব গাড়িগুলো ছাড়বে। তো এর আগে যখন দুবার সিকিম আসলাম, একবার এসেছি 2021-এর নভেম্বরে আর 2022-এর মার্চ মাসে, তখন কিন্তু 0 পয়েন্ট আর ইয়ামথাম ভ্যালি যেতে পেরেছিলাম। কিন্তু 2022-এ যখন আসলাম তখন ইয়ামথাম ভ্যালির অনেকটা আগে থেকেই রাস্তা বন্ধ ছিল, কারণ বরফে পুরো রাস্তা ভরে গেছিল, সেই কারণে রাস্তা বন্ধ করে দিয়েছিল। কিন্তু এবার তো মাঙ্গান থেকেই ব্যাক করতে হয়েছে, ওদিকে আর যাওয়ার কোনো প্রশ্নই নেই, কারণ রাস্তা ওদিকে এতটাই খারাপ হয়ে গেছে। তবে নর্থ সিকিমটাও যেমন সুন্দর আর এই ইস্ট সিকিমটাও কিন্তু খুবই সুন্দর, দুটোই খুব ভালো লেগেছে। এটা হচ্ছে স্বাস্তিক ভিউ পয়েন্ট, এখান থেকে ভিউটা দেখো, জাস্ট অসাম লাগছে দেখতে। তো এখনো এখান থেকে ছাঙ্গু লেকের দূরত্ব দেখাচ্ছে 25 কিলোমিটার আর নাথুলার দূরত্ব দেখাচ্ছে 37 কিলোমিটার মতন। গ্যাংটক থেকে ছাঙ্গু লেকের দূরত্ব প্রায় 41 কিলোমিটার মতন। আর গ্যাংটকের হাই অল্টিটিউড ছিল 5410 আর ছাঙ্গু লেকের হাই অল্টিটিউড কিন্তু 12400। তাহলে বুঝতেই পারছো আর কিছুক্ষণের মধ্যেই আমরা কিন্তু অনেকটা উঁচুতেই পৌঁছে যাব। তো আমাদের এবার একটা ভুল হয়ে গেছে, সেটা হলো আমরা কিন্তু অক্সিজেন সিলিন্ডারটা আনতে ভুলে গেছি। তো এখানেও বিক্রি হচ্ছিল, ভেবেছিলাম কিনবো, তো আমাকে বললো যেহেতু আমাদের কাছে ক্যাডবেরি আর কর্পূর আছে সেই কারণে লাগবে না। তো এবার ইচ্ছা আছে অক্সিজেন সিলিন্ডার ছাড়াই আমরা নাথুলায় উঠবো। তো যাই হোক, এবার সামনে একটা চায়ের দোকান দেখে দাঁড়িয়ে চা খেয়ে নিই, তারপরে আবার সামনের দিকে এগোতে থাকবো। চা খেলাম আর ভাবছিলাম কাঞ্চনজঙ্ঘার ভিউটা নেবো, কিন্তু মেঘে ঢেকে গেছে, প্রচন্ড ঠান্ডা, প্রচন্ড। মেঘগুলোকে দেখো, পুরো রাস্তায় ঢেকে গেছে পুরো। আমরা যেখানে দাঁড়িয়ে চা খাচ্ছিলাম ওখানে কিছুক্ষণ দাঁড়ানোর পরে একটু মেঘটা কেটে হালকা একটু সূর্যের আলো দেখতে পেয়ে ভেবেছিলাম যে যাক, এবার হয়তো আকাশ পরিষ্কার হয়ে যাবে, কাঞ্চনজঙ্ঘার কতগুলো ছবি তুলে নেব। কিন্তু সেটা তো হলোই না, কিছুক্ষণের মধ্যে পুরো মেঘ এসে ঢেকে দিল। আর ওখান থেকে মাত্র 5 মিনিট মতন এগিয়ে এসেছি আর এখানকার ওয়েদার দেখো, পুরো চেঞ্জ, পুরো মেঘ হয়ে রয়েছে। এখন সকাল 10:30 মতন বাজে, কে বলবে এখন 10:30 বাজে, মানে মনে হচ্ছে আর কিছুক্ষণ পরেই হয়তো সন্ধে নেমে যাবে। তো এখানেরই এই যদি অবস্থা হয়, মনে হয় না নাথুলার অবস্থা খুব ভালো আছে। আর কাঞ্চনজঙ্ঘা তো আজকে দেখতেই পারবো না, আর সিল্ক রুট তো বাদই দিলাম। তবে এই ওয়েদারটাও কিন্তু খুবই ভালো লাগছে, মানে সামনের গাড়িটা গেল, কিছুক্ষণ পরে দেখো গাড়িটাকেও মনে হয় আর দেখা যাবে না। তো যাই হোক, এরকম ওয়েদারটা নিয়েই আমরা ছাঙ্গুর দিকে এগোতে থাকি, তোমরা কিন্তু পুরো ভিডিওটাই দেখতে থাকো। তো এখানে দাঁড়িয়েছি, আবার কিছুটা এসে এখান থেকে একটু ম্যাগি খাবো। তো সামনেই একজনের সাথে দেখা হলো, এই দেখো, হাই ইয়াক। তো সামনেই পড়বে মন্দাকিনী ওয়াটারফলস।
তো সেই জলটা এতটাই পরিষ্কার কাচের মতন, নিচের পাথরগুলো পর্যন্ত স্বচ্ছ বোঝা যায়। কিন্তু সেটা দেখার সৌভাগ্য আমাদের হবে না শুধুমাত্র এই মেঘটার জন্য। অনেকক্ষণ পর সূর্যদেবের দেখা পেয়ে ভেবেছি যে এবার হয়তো মেঘটা কেটে যাবে আর সামনের থেকে খুব সুন্দরভাবে আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো, কিন্তু এই ভাবনাটা আমাদের সম্পূর্ণই ভুল ছিল। কারণ কি, দেখো সামনে পুরোটাই আবার মেঘে ঢেকে গেছে। তো এখানে আর কোথাও দাঁড়াবো না, এখান থেকে ছাঙ্গু লেকের দূরত্ব দেখাচ্ছে মাত্র 10 কিলোমিটার, একেবারে ছাঙ্গু লেকে গিয়েই দাঁড়াবো। ছাঙ্গু লেকটা দেখো কত সুন্দর লাগছে। এর আগের বার যখন এসলাম মার্চ মাসে, তখন পুরোটা জমেছিল। আর ওইটা হচ্ছে রোপওয়ে, ওইখানে যে দূরে রোপওয়ে দেখলে সেই সম্পর্কে একটু বলে দিই। রোপওয়েতে কিন্তু এক একজনের ভাড়া 360 টাকা করে, আর 3 বছরের থেকে কিন্তু ভাড়া লাগবে, 3 বছরের নিচে কোনো ভাড়া লাগবে না। তো ফাইনালি আমরা কিন্তু নাথুলায় এসে পৌঁছে গেছি। তখনকার ওয়েদার দেখে ভেবেছিলাম যে এখানে আসলেও হয়তো ওপরে উঠতে পারবো না, কিন্তু এখন আকাশ পুরো পরিষ্কার হয়ে গেছে, সূর্য উঠে গেছে, এখন আর কোনো সমস্যা নেই। তো সুরজকে আমি আসতে বললাম, ও বললো ওর একটু সমস্যা হচ্ছে, সেই কারণে ওকে নিচে কপুরটা দিয়ে এসেছি। আর আমি, অয়ন আর রিমি যাচ্ছি। জয় বজরংবলী। নাথুলা পাসের ওপরে যখন উঠলাম, নিঃশ্বাসের হালকা একটু কষ্ট হচ্ছিল। শুধুমাত্র কর্পূর আর ক্যাডবেরির জন্য বেঁচে গেছি, না হলে হয়তো অত উপরে উঠতে পারতাম না। তো ওপরে উঠে কিন্তু কোনো ভিডিও করিনি, কারণ ওখানে ভিডিও করা বারণ ছিল। তবে নাথুলাতে আসলে কিন্তু অক্সিজেন সিলিন্ডারটা অবশ্যই মাস্ট, কারণ ওটা অনেকটা হাই অল্টিটিউড, সেই কারণে কষ্ট কিন্তু একটু হবেই। তো এখন আমরা যাচ্ছি নিউ বাবা মন্দিরে। তো বাবা হরভজন সিং মন্দিরের নামকরণ কেন হয়েছে তোমরা তো সেটা অনেকেই জানো, তাও একটু ছোট্ট করে বলে দিই। ভারতীয় সেনাবাহিনীর একজন জওয়ান ছিলেন হরভজন সিং, এবং তাকে নিয়েই গড়ে উঠেছে অনেক রহস্যময় গল্প। তো সালটা ছিল 1966। তিনি ভারতীয় সেনাবাহিনীর পাঞ্জাব রেজিমেন্টের একজন জওয়ান হিসেবে কাজে যোগ দেন। পরের বছর 1967-তে তার পোস্টিং হয়েছিল নাথুলা সীমান্তে। এর কিছুদিন পরেই কর্মরত অবস্থায় কিন্তু ওনার মৃত্যু হয়। তবে এই ঘটনার বেশ কিছুদিন পরেই এক সেনা জওয়ানের স্বপ্নে তিনি আসেন এবং তাকে জানিয়ে দেন যে তিনি না থাকলেও তার আত্মা কিন্তু সীমান্তের ডিউটির কাজে সবসময় থাকবেন। তবে এই ঘটনাকে অনেকেই ভেবেছিলেন প্রথমে মিথ্যে, কিন্তু কিছুদিন পর থেকে এমন কিছু কিছু অলৌকিক ঘটনা সেখানে ঘটতে থাকে, যেমন শত্রুদের পরিকল্পনার কথা কিন্তু স্বপ্নে এসে তিনি বলে দিতেন। এমনকি চীন সীমান্তে যে জওয়ানরা ডিউটি করতেন তারাও কিন্তু সেই সীমান্তে অস্বাভাবিক কাউকে দেখতে পেতেন বলে দাবি করেছিলেন। তো এই সব ঘটনা দেখে শুনে সেনাবাহিনীর যে উচ্চপদস্থ কর্মকর্তারা ছিলেন তারা মেনে নেন যে সীমান্তে থাকা ভারতীয় যে সেনা জওয়ানদের সাথে হরভজন সিংও তার ডিউটি পালন করছেন। তবে নাথুলাতে রয়েছে বাবা হরভজন সিং এর দুটি মন্দির, একটা হচ্ছে ওল্ড বাবা মন্দির, একটা হচ্ছে নিউ বাবা মন্দির। ওল্ড বাবা মন্দিরটা হচ্ছে ওল্ড সিল্ক রুটে, আর নিউ বাবা মন্দিরটা যেটা হচ্ছে নাথুলা সীমান্তের খুব কাছে। তো এখানে সমস্ত জওয়ানদের কিন্তু এখনো পর্যন্ত রক্ষা করে যাচ্ছে বাবা হরভজন সিং। তো বাবা মন্দির থেকে বেরিয়ে কিছু দূর আসার পরেই কিন্তু ওয়েদারটা দারুণ হয়ে গেছে, আর কাঞ্চনজঙ্ঘা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। তো সামনে দাঁড়িয়ে কাঞ্চনজঙ্ঘার কয়েকটা ফটো এবার তুলে নেব। এটা হচ্ছে ওল্ড বাবা মন্দির, এই ওপরে। এখানে আমরা দাঁড়াবো না। কোথায় গেল?
পুরো জমে গেছে। তো 2022-এর মার্চ মাসে কিন্তু অনেক বরফ পেয়েছিলাম, সেই তুলনায় ডিসেম্বরে কিন্তু এখন অনেক কম। তবে এখান থেকে একটা ঝর্ণা হয়তো নেমে আসলো, যেটা এখন পুরোটাই জমে গেছে। কি লাগছে কাঞ্চনজঙ্ঘাটা, অসাধারণ অসাধারণ। তো যেটা ভাবছিলাম ঠিক সেটাই হলো। সকালবেলা যখন গ্যাংটক থেকে বেরোলাম তখন তোমরা দেখলে ওখানকার ওয়েদারটা কিরকম ছিল। তো সেই ওয়েদার দেখে আমরা বলেছিলাম যে হয়তো সিল্ক রুটের ভিউটা দেখতে পাবো না, কিন্তু তারপর যখন ছাঙ্গু লেকে, নাথুলা বাবা মন্দিরে ওখানে যখন গিয়ে পৌঁছালাম, ওয়েদার পুরো ক্লিয়ার ছিল। তখন মনে হলো কি যে না, এবার হয়তো সিল্ক রুটটা খুব ভালোভাবে দেখতে পাবো। কিন্তু সেই ধারণাটা আমাদের এখানে এসে পুরোটাই পাল্টে গেল, কারণ ওয়েদারটা হঠাৎ করে পুরো চেঞ্জ হয়ে গেল। মানে মেঘ সূর্যর পুরো লুকোচুরি খেলা হচ্ছে, কোনো মতেই মেঘ সূর্যকে বেরোতে দেবে না, মানে একদম ঠিক করেই নিয়েছে। এখন দুপুর 2:30 বাজে, তো এখনো 15 কিলোমিটার বাদ হচ্ছে জুলুক আসবে, তার আগেই এত সুন্দর একটা ওয়েদার কিন্তু আমরা পেয়েছি। তো এর আগের বার যখন এসেছিলাম তখন হার্ডলি 2 থেকে 3 মিনিটের জন্য আমরা সিল্ক রুটটা দেখতে পেরেছিলাম, কিন্তু এবার তো সেই আশাটাই আমরা ছেড়ে দিয়েছি। কিন্তু এই যে ভিউটা, এটাও কিন্তু অসাধারণ লাগছে দেখতে। এত ঠান্ডা, হাত হাত পুরো জমে গেছে, এই জন্য একটু আগুন পেয়েছি, এখানে একটুখানি হাত হাতগুলো একটু সেঁকে নিচ্ছি। ওয়েদারটা কি বাজে হয়ে যাচ্ছে দেখো, সিল্ক রুটটা দেখবো কি করে এরকম থাকলে। এই ডালটা দাও, এই ডালটা দাও, এই যে লালটা। হ্যাঁ হ্যাঁ, ওগুলো শুকনো আছে, এটা ধোয়া ধোয়া করে ফেললে তুমি পুরো। সাবাস। যাক, আকাশ একটু পরিষ্কার হচ্ছে। চলো চলো, সামনেই আছে, চলো দেখাচ্ছে থামবে ভিউ পয়েন্টটা। বাইক দুটো ওখানে পার্কিং করা যায়, আমরা আগের বার যখন এসেছিলাম ওইখানটায় বসেছিলাম। এই সেই থামবি ভিউ পয়েন্ট, 11,200 ফিট উঁচুতে। এটা করছে নতুন, আমরা যখন এসেছিলাম তখন এটা এরকম ছিল না। আর হচ্ছে এইখান থেকে নিচের ভিউটা খুব সুন্দর দেখতে লাগবে। থাম্বি ভিউ পয়েন্ট থেকে এখন আমরা যাচ্ছি পদমচেনের দিকে। তো থাম্বি ভিউ পয়েন্টের ওখানে একটা গাড়িকে দাঁড় করিয়ে জিজ্ঞাসা করেছিলাম যে পদমচেনের এদিকে রাস্তা কীরকম আছে। উনি বললেন রাস্তার অবস্থা কিন্তু খুব একটা ভালো নয়, আর এত মেঘ করেছে সেই জন্য আরও ভালো করে বোঝাও যাচ্ছে না। তো আমাদেরকে বারে বারে উনি সাবধানে যেতে বললেন। তো এই হচ্ছে পদমচেনে যাওয়ার রাস্তা।
তো রাস্তার অবস্থাটা সত্যি কিন্তু খুবই খারাপ, উনি ঠিক কথাই বলেছিলেন। ওই জন্য আমাদেরকে বারে বারে বললেন আমরা যেন সাবধানে যাই, কারণ যেহেতু আমরা বাইক নিয়ে যাচ্ছি। কারণ এত খারাপ হয়ে রয়েছে, পুরো রাস্তায় কিন্তু বড় বড় গর্ত হয়ে রয়েছে, আর সামনে এত কুয়াশা, কিচ্ছু বোঝা যাচ্ছে না যে কোথায় গর্ত আছে, কোথায় ভালো একটু রাস্তা আছে। দেখো রাস্তার অবস্থাটা, পুরো রাস্তাটাই খারাপ হয়ে রয়েছে। কিছুদূর এগিয়ে আসার পরে দেখলাম যে ধস নেমে রাস্তা পুরো বন্ধ হয়ে গেছে। এখন এটা যতক্ষণ না পরিষ্কার হবে রাস্তা, ততক্ষণ কিন্তু আমাদের এখানে দাঁড়িয়েই থাকতে হবে। তো প্রথমে আমরা ঠিক করলাম যে সাইড থেকে চলে যাব, কিন্তু ওনারা আমাদেরকে বারণ করলেন, যেহেতু ওপর থেকে ওই পাথরগুলোকে ওইভাবে নামানো হচ্ছে, 2-4টে করে পাথর কিন্তু ওপর থেকে পড়ছে, তাই বললো যে এটা কিন্তু খুব রিস্কের ব্যাপার, আপনারা আধ ঘন্টা মতন দাঁড়িয়ে যান, ততক্ষণ রাস্তা পরিষ্কার হয়ে যাবে। তো এখন অগত্যা যতক্ষণ না রাস্তাটা পরিষ্কার হচ্ছে আমাদের এখানে দাঁড়ানো ছাড়া আর কোনো উপায় নেই। 20 মিনিট ধরে আমরা এখনো দাঁড়িয়ে রয়েছি, আর পেছনে বাইক আর বড় গাড়ির পুরো লাইন পড়ে গেছে। তো এখনো বলছে ওনারা মাত্র 10 থেকে 15 মিনিট আর সময় লাগবে। তো এখানে দাঁড়ানো ছাড়া আমাদের আর কোনো উপায় নেই, কারণ রাস্তার যে অবস্থা, এর উপর থেকে আমরা যেতেও পারবো না। আরও 15 মিনিট দাঁড়িয়ে থাকার পরে তারপর একে একে ওখান থেকে সব গাড়িগুলোকে ছাড়লো। এখন বিকেল 5:30 মতন বাজে, আর এখন আমরা যাচ্ছি হচ্ছে আগমলোকে। তো আগমলোকে গিয়ে আমরা কোন হোটেল বা হোমস্টেতে থাকলাম সেটা জানতে হলে কিন্তু পরের ভিডিওটা তোমাদের অবশ্যই দেখতে হবে। তো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করো, আর কমেন্টসে জানিও কেমন লাগলো, আর চ্যানেলে সাবস্ক্রাইব করো। তোমাদের সাথে দেখা হবে আবার পরের ভিডিওতে।